আমার নাম সোফিয়া। আমার বয়স ১৭ বছর। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। চাচা চাচির সঙ্গে আমি কলকাতায় থাকি। বাবা মায়ের মারা যাওয়ার পরে চাচির কাছেই বড় হয়েছি। কিন্তু জানি না কেন আমার চাচি প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার নাভিতে রসুনের রস লাগাতে দিত। তারপরে আমার সঙ্গে যা হতো সেটা শুনে আপনাদের আত্মা কেঁপে উঠবে। একদিন আমি যখন জানতে পারলাম যে আমার চাচি কেন আমার নাভিতে রসুনের রস লাগাতো, সেটা জানার পরে ভয়ে আমার আত্মা কেঁপে উঠেছিল। ছোটবেলাতেই আমি নিজের বাবা মাকে হারিয়েছি। তারপরে চাচি ও চাচার কাছে বড় হয়েছি। চাচা চাচির কাছে বাবা মায়ের মতো ভালোবাসা না পেলেও আমার মাথার ছাদটুকু অন্ততপক্ষে ছিল। চাচা চাচির কাছে না থাকলে আমি আজ হয়তো রাস্তায় পড়ে থাকতাম। তাই চাচা চাচির সঙ্গে থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আমি ওতেই সন্তুষ্ট। আমার চাচা ও চাচির নিজের কোনো সন্তান ছিল না। এদিকে চাচির ভাই আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসতো। তার নাম আহিল। যখনই আহিল চাচির বাড়িতে আসতো তখনই আমার ভীষণ ভালো লাগতো। কারণ আমি আহিলকে পছন্দ করতাম এবং আহিলও আমাকে পছন্দ করত। আমরা দুজন দুজনকে মনে মনে ভালোবাসতাম। এই কথাটা আমার চাচি ও চাচা জানতো না। আহিল আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসতো। এদিকে চাচির বাড়িতে থেকে আমি তার অনেক কাজে সাহায্য করে দিতাম। যেমন ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, এই সমস্ত কাজগুলো করে চাচিকে সাহায্য করে দিতাম। একদিন আমাদের বাড়িতে একটা আলগা লোক এসেছিল। লোকটা যখন বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য জোর জবরদস্তি করতে লাগলো, তখন আমি লোকটাকে বললাম, আপনি এইভাবে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেন না, কারণ আমি আপনাকে চিনি না। লোকটা তখন যা বলেছিল আমি তার কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। আমার কথা শুনে লোকটা তখন বলল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবেই চিনি। তাই তোমার চাচিকে ডেকে নিয়ে এসো, তোমার চাচির সঙ্গে কিছু কাজ আছে। আমি তখন না পেরে বাধ্য হয়ে চাচিকে ঘরের ভেতর থেকে ডেকে নিয়ে এসেছিলাম। আমি যখন চাচিকে ঘরের ভেতর থেকে ডেকে নিয়ে এলাম, তখন চাচি ওই লোকটাকে দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমাকে বলল, সোফিয়া, তুই রান্নাঘরে চলে যা। চাচি আমাকে রান্নাঘরে গিয়ে চা করতে বলেছিল। তারপর চাচি ওই লোকটাকে নিজের ঘরের ভেতরে নিয়ে গেছিল। জানি না ওই লোকটার সঙ্গে এমন কী কাজ ছিল যে আমার চাচি ওই লোকটাকে নিজের ঘরের ভেতরে নিয়ে গেছিল। এদিকে আমার চাচা সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে যেত। আমার চাচা তো বাজারে সবজি বিক্রি করত এবং ওই লোকটা মাঝে মধ্যেই আমার চাচার অনুপস্থিতিতে আমাদের বাড়ির ভেতরে আসতো। জানি না ওই লোকটার সঙ্গে আমার চাচির এমন কী কাজ ছিল। সেদিন কিছুক্ষণ পরে আমি যখন চাচির ঘরে গেলাম লোকটাকে চা দিতে, তখন ঘরের ভিতরে বিছানার উপরে বেশ কয়েকটা গোটা রসুন পড়ে থাকতে দেখেছিলাম। আমি অনেক বেশি আশ্চর্যও হয়েছিলাম সেটা দেখে, কারণ চাচির শোবার ঘরে বিছানার উপরে কেন গোটা রসুন রাখা ছিল এটার উত্তর আমি বের করতে পারিনি। এদিকে চাচির বাড়িতে যখনই আহিল আসতো তখনই আমার মনে একটা আলাদা রকম আনন্দ হতো। সেদিন সুযোগ বুঝে আহিল আমাকে স্টোররুমে ডেকেছিল। আমার চাচার বাড়িটা অনেক ছোট ছিল। আমার চাচার বাড়িতে মোট দুটো শোবার ঘর ছিল, তার মধ্যে একটা ছোট্ট স্টোররুমও ছিল এবং ওই স্টোররুমে একটা বিছানা ছিল। আহিল বাড়ি আসলে ওই স্টোররুমেই থাকতো। সেদিন সুযোগ বুঝে আহিল আমাকে স্টোররুমের ভিতরে ডেকেছিল এবং আমার হাত ধরে বলেছিল, খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাব। আহিল আমাকে বিয়ে করবে এটা শুনে তখন লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছিল। আমি মাথা নিচু করে মনে মনে খুব খুশি হয়েছিলাম। চাচা চাচির বাড়িতে আমার এইভাবেই দিন কাটছিল। কিন্তু সেদিন রাতে জানি না কেন আমার চাচির ঘরের ভেতর থেকে অনেক চিৎকারের আওয়াজ আসছিল। আমি না পেরে যখন দরজায় কান লাগিয়ে চাচির ঘরের ভেতরের কথাগুলো শোনার চেষ্টা করেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম আহিল তার দিদির সঙ্গে কোনো কথা নিয়ে ঝগড়া করছে। কিন্তু আহিল আমার চাচির সঙ্গে কী ব্যাপার নিয়ে ঝগড়া করছিল সেটা আমি জানতে পারিনি। তারপর আহিল রাগ করে চাচির ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে গেছিল। আহিলের চলে যাওয়ার পরে আমি যখন চাচিকে জিজ্ঞেস করতে গেলাম যে, চাচি, তোমার কি হয়েছে? চাচি তখন অনেক রেগে বলল, এই সব কিছু তোর জন্যই হচ্ছে। তোর জন্য আমার ভাইয়ের সঙ্গে আজ ঝামেলা হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে চাচি কী কারণে আমাকে দোষারোপ করেছিল। সেদিন চাচির মুখ থেকে আমার ব্যাপারে কটু কথা শুনে আমি সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম। এদিকে আমার চাচা তো সকালবেলা বাড়ি থেকে নিজের কাজের জন্য বেরিয়ে যেত এবং রাতের বেলা বাড়ি ঢুকত। আমাদের বাড়ির ভেতরকার কথা আমার চাচা তো কিছুই জানতে পারতো না। তার পরের দিন চাচি আমাকে বলল, তুই তৈরি হয়ে যা, আজ আমার সঙ্গে তোকে বাজারে যেতে হবে।
চাচি আমাকে মাঝে মধ্যেই নিজের সঙ্গে বাজারে নিয়ে যেত। চাচি বাজার করত এবং বাজারের ব্যাগটা আমি ধরে থাকতাম। কিন্তু সেদিন চাচি আমাকে যে গলি দিয়ে নিয়ে গেছিল, সেই গলি দিয়ে আমি সেদিন প্রথম গেছিলাম। বাজারের অনেকটা ভেতরে ওই গলি দিয়ে যাওয়ার পরে আমার চাচি একজনের বাড়িতে বসিয়ে রেখে আমাকে বলেছিল এখানেই নাকি তার একটা খুব জরুরি কাজ আছে। ওই কাজটা করার পরে চাচি আমাকে নিয়ে বাড়ি ফিরবে। চাচির কথা মতো আমি ওই বাড়িতেই বসেছিলাম। ওই বাড়ির যে মালকিন ছিল সে আজব ধরনের জামাকাপড় পরেছিল। এমনকি ওই বাড়িটাও খুব অন্ধকার ছিল। বাড়িতে একটাও জানালা ছিল না। তারপর মোটা করে ওই মহিলাটি আমাকে ওই অন্ধকার ঘরের ভিতর দিয়ে সরু গলি ধরে নিয়ে গেল। অন্ধকার ঘরের ভিতর দিয়ে মহিলাটি যখন আমাকে আরও ভিতরে নিয়ে গেল, তখন সেখানে গিয়ে দেখলাম আরও অনেকগুলো মেয়ে ছিল এবং তারা ছোট ছোট জামা কাপড় পরেছিল। মোটা করে যে মহিলাটি আমাকে ওই ঘরের ভিতরে নিয়ে এসেছিল, সেই মহিলাটির সাজগোজ এবং জামা কাপড় পরা দেখে আমার কেমন যেন মনে হচ্ছিল, কারণ ওই রকম পোশাক পরে সাজগোজ করা মহিলা আমি টিভিতেই দেখেছিলাম। আসলে ওই মোটা মহিলাটির মাথায় বড় বড় গোলাপ ফুলও ছিল। সে অনেক সেজে বসেছিল এবং তার মুখের মধ্যে পান ছিল। সে লাল রঙের শাড়ি পরেছিল। ওই মহিলাটি ছাড়া ঘরের ভিতরে যে আরও মেয়ে ছিল, আমি তাদেরকে দেখে ভীষণ আশ্চর্য হয়েছিলাম, কারণ তাদের হাবভাব ও চালঢাল একটু অন্যরকম ছিল। এদিকে ফর্সা করে ওই মোটা মহিলাটি আমাকে উপর থেকে নিচে পর্যন্ত ঘুরে ঘুরে দেখছিল। তারপর আমাকে বলল, তুই একটা জিনিস বটে, তোর এই সৌন্দর্যই তোর জীবনটাকে নষ্ট করবে, আর তোর এই সৌন্দর্যের জন্যই আমি লাভবান হব। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে মহিলাটি আমাকে কি বলতে চাইছিল। ওই ঘরের মধ্যে যতগুলো মেয়ে ছিল তারা সবাই ওই মোটা মহিলাটিকে বেগম সাহেবা বলে ডাকছিল। জানি না কেন ওই মেয়েগুলো সবাই আমার দিকেই ঘুরেই তাকাচ্ছিল, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলেনি। এদিকে চাচির জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম। প্রায় 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আমার চাচি যখন ঘরে ফিরে আসেনি, তখন আমি ওই মোটা মহিলাটিকে বললাম, আমার চাচি কেন আমাকে এখানে রেখে গেছে? এতক্ষণ হয়ে গেছে আমার চাচি কেন আমাকে নিতে আসেনি? ওই মোটা মহিলাটি হেসে বলল, তোর চাচি আর এখানে আসবে না। বেগম সাহেবা তখন আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তোর চাচি আর কোনো দিন এখানে ফিরে আসবে না। আমি তখন আশ্চর্য হয়ে বেগম সাহেবার দিকে তাকিয়ে বললাম, আপনি এটা কী ধরনের কথা বলছেন? আমার চাচি কেন আমাকে নিতে আসবে না? তখন বেগম সাহেবা আমার হাত ধরে টেনে আরেকটা ঘরের ভিতরে জোর জবরদস্তি নিয়ে গেলেন। ওই ঘরের ভিতরে আরও একজন 30 থেকে 35 বছরের মহিলা ছিল। ওই ঘরে নিয়ে এসে বেগম সাহেবা আরেকটি মহিলাকে বললেন, এই সুন্দর ছোকরিকে ভালোভাবে গোলাপ জলের পানি দিয়ে গোসল করিয়ে দে। আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে বেগম সাহেবাকে বললাম, আপনারা আমার সঙ্গে কি করতে চাইছেন? আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যেতে চাই। আমার চাচি কোথায় আছে? বেগম সাহেবা তখন আমার কাছে এসে অনেক রেগে গিয়ে বললেন, একদম চুপ, এখানে বেশি গাল বাজালে শাস্তি পেতে হবে। আর এমনিতেও তোর চাচি তোকে আমার কাছে মোটা পয়সায় বিক্রি করেছে। বেগম সাহেবার কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি তো কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না, যেই চাচিকে আমি মায়ের দরজা দিয়েছিলাম সেই চাচি আমাকে কিভাবে বিক্রি করতে পেরেছিল। তারপর বেগম সাহেবা ওই মহিলার নাম ধরে বলল, রুকসানা, এই ছোকরিকে সুন্দরভাবে সাজিয়ে দে, আজকে এর দাম লাগাবো। তখন রুকসানা বেগম সাহেবাকে বলল, বেগম সাহেবা, এই মেয়েটার যেহেতু বয়স কম, তাই একে প্রথমে বাইজিদের ঘরে রেখে কাস্টমার ধরার জন্য সুন্দরভাবে নাচ শেখাতে হবে, তারপরে না হয় আসল ব্যবসায় বসাবেন। যখন এই মেয়েটা নিত্য মনোরঞ্জনে পরিপক্ত হয়ে যাবে, তারপরে সে নিজে থেকে আমাদের ব্যবসা বুঝে যাবে। তারপরে একে দিয়ে কাজ করাতেও আপনার খুব ভালো লাগবে। বেগম সাহেবা তখন মুচকি হেসে রোকসানাকে বলল, তুই একদম ঠিক বলেছিস। ঠিক আছে, আজকে থেকে এই ছোকরির সমস্ত দায়িত্ব তোর ঘাড়েই দিলাম। এই বলে বেগম সাহেবা ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। আমি যখন তার পেছনে বাইরে যাওয়ার জন্য গেলাম, তখন রুকসানা আমার হাত ধরে বলল, এখানে যত চিৎকার চেঁচামেচি ও ঝামেলা করবে ততই তোমার কষ্ট হবে। তুমি আমাকে খালা বলে ডাকতে পারো। এখানে যত মেয়ে আছে তারা সবাই আমাকে খালা বলেই ডাকে। আমি তখন রুকসানা খালার হাতে পায়ে ধরে বললাম, এসব কি হচ্ছে? আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমাকে কেন এখানে আটকে রাখা হয়েছে? আমাকে বাড়ি যেতে দিন। তখন রুকসানা খালা আমাকে নিজের পাশে বসিয়ে বললেন, দেখো, তোমাকে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এখানকার মেয়েদের কাজ হচ্ছে দেহ ব্যবসা করা। খালার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। খালা তখন বলল, এখনকার মতো আমি তোমাকে দেহ ব্যবসার হাত থেকে বাঁচিয়েছি। তুমি এখন কিছুদিন নৃত্য মনোরঞ্জন করবে, কিন্তু তুমি বেশি দিন বেগম সাহেবার হাত থেকে বাঁচতে পারবে না। এখানে কেউ যদি একবার চলে আসে তাহলে সে আর কোনো দিন বাইরে যেতে পারে না। এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা আছে,
যে রাস্তায় বেগম সাহেবা তার পাহারাদের নিয়ে বসে থাকেন। এখান থেকে কেউ বাইরে যাওয়ার চেষ্টা করলে তার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেওয়া হয়। আমি 15 বছর বয়সে এখানে এসেছিলাম। এখন আমার বয়স 38 বছর। তখন থেকে আমি এখানেই বন্দি আছি। অনেকবার এখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পালাতে পারিনি। উল্টে আমার সঙ্গে অনেক রকমভাবে অত্যাচার করা হয়েছিল। একবার আমি যখন পালানোর চেষ্টা করেছিলাম তখন আমার পা ভেঙে ঘরের ভিতরে বসিয়ে রেখে দেওয়া হয়েছিল। এখন তো এটাকেই আমি নিজের ভাগ্য বলে মনে করে নিয়েছি। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। রুকসানা খালার কথা শুনে আমি যখন ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, তখন খালা আমাকে নিজের মায়ের মতো করে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করেছিল। সে আমাকে মানসিক দিক দিয়ে মজবুত করার চেষ্টা করছিল। এখানে আসার পরে একমাত্র রুকসানা খালাই ছিল যে আমার খুবই খেয়াল রাখত। তাছাড়া বাকি মেয়েরা যারা ছিল তারা তো আমার সঙ্গে ঠিকঠাকভাবে কেউ কথাও বলতো না। এমনকি 2 দিন হয়ে যাওয়ার পরেও আমার মনে এটা বিশ্বাস ছিল যে চাচি আমাকে নিতে আসবে। কিন্তু 1 মাস কেটে যাওয়ার পরেও যখন চাচি আমাকে নিতে আসেনি, তখন রুকসানা খালার কথাগুলো মনে করে নিজের মনকে আমি সান্ত্বনা দিতাম। এবং আমরা এমন জায়গায় ছিলাম যে সেখানে কোনো দরজা বা জানালা কিছুই ছিল না। এমনকি অলি গলি এমনভাবে ঘরটা সাজানো ছিল যে মাঝে মধ্যে আমার তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতো। কারণ সেখানকার একটাও ঘরের মধ্যে কোনো জানালা ছিল না। অনেকদিন আমি এখান থেকে পালানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পালাতেও পারিনি। 1 মাস হয়ে যাওয়ার পরেও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে চাচি আমার সঙ্গে এত বড় অন্যায় করেছিল। সে কিভাবে আমাকে এত নোংরা পরিবেশে টাকার লোভে বিক্রি করতে পেরেছিল। এদিকে বাকি মেয়েদের মতো আমাকেও বাধ্য হয়ে অনেক সেজেগুজে ছেলেদের সামনে নিজেকে পরিদর্শন করতে হতো। এমনকি কোনো মেয়ে যদি বেগম সাহেবার কথার খেলাপ করত, তখন তার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেওয়া হতো। এমনকি আমি যখন প্রথমে এইসব কিছু করতে রাজি হয়নি, তখন আমাকেও একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল। আমি 2 দিন ওই ঘরের মধ্যে না খেয়ে পড়েছিলাম এবং আহিলের কথা মনে করে খুব কাঁদতাম। কারণ আহিল তো আমাকে ভালোবাসতো এবং আমিও আহিলকে খুবই ভালোবাসতাম এবং আমার মনে এটা বিশ্বাস ছিল যে আহিল হয়তো একদিন আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তারপর বাধ্য হয়ে বেগম সাহেবার সব কথা মানতেই হতো। ধীরে ধীরে এই পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম। তাছাড়া আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। এইভাবে 2 মাস কেটে যাওয়ার পরে একদিন বেগম সাহেবা আমার সামনেই রুকসানা খালাকে বলল, আজ এই ছোকরিকে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করবি। আমার একটা কাস্টমার এই ছোকরির জন্য মোটা টাকা দিয়েছে। একটা রাতের জন্য আমি আজ 50,000 টাকা পেয়েছি। তাই আমার কাস্টমার যাতে একে দেখা মাত্রই খুশি হয়ে যায়, এমনভাবে তৈরি করবি। এই মেয়েটার সৌন্দর্য দেখে আমার কাস্টমাররা আমাকে মোটা টাকা দিতে রাজি আছে। বেগম সাহেবা চলে যাওয়ার পরে আমি রুকসানা খালাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। কারণ 2 মাস কেটে যাওয়ার পরে সেদিন প্রথম আমাকে দিয়ে দেহ ব্যবসা করানো হতো এবং একটা রাতের জন্য আমার দেহ বিক্রি করতে বেগম সাহেবা 50,000 টাকা নিয়েছিল। সেদিন রুকসানা খালা আমাকে জড়িয়ে ধরে অনেক বুঝিয়েছিল। সে মায়ের মতো করে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল। সেদিন আমার কাছে আর কোনো উপায় ছিল না নিজেকে রক্ষা করার। তারপর রাতের বেলা আমাকে সেদিন প্রথম একটা অন্ধকার ঘরের মধ্যে ভরে দেওয়া হয়েছিল। সেই ঘরের মধ্যে একটা নীল রঙের মিটমিটে আলো জ্বলছিল এবং ওই ঘরের মধ্যে কোনো জানালা ছিল না। ওই ঘরে ঢোকা মাত্রই ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ পরে বাইরে থেকে দরজা খুলে একজন 35 থেকে 40 বছরের লোক ভিতরে ঢুকলো। লোকটি ঘরে ঢোকা মাত্রই দরজাটাকে ভেতর থেকে লক করে দিল। লোকটার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে দেখা মাত্রই ভয়ে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু হয়েছিল। কারণ লোকটার কপাল কাটা ছিল, একটা চোখে রক্ত জমার মতো হয়েছিল এবং আরেকটা চোখ পুরো নীল হয়েছিল এবং তার গায়ের রং অনেক কালো ছিল। তাকে দেখা মাত্রই আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম লোকটার হাতে পায়ে ধরে বলবো সে যাতে আমার সঙ্গে কোনো রকমভাবে জোর জবরদস্তি না করে। কিন্তু আমি ভুলে গেছিলাম তাদের কাজই হচ্ছে টাকা দিয়ে মেয়েদের মান সম্মান নষ্ট করে দেওয়া। তাও আমি অনেক চেষ্টা করেছিলাম লোকটার হাত থেকে নিজেকে রক্ষা করার। আমি যখন লোকটার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অনেক অনুরোধ করলাম, তখন লোকটা আমার হাত ধরে টেনে বলল, তোর এই সব নখরা দেখার জন্য আমি বেগম সাহেবাকে 50,000 টাকা দিইনি। তোর সঙ্গে রাত কাটানোর জন্যই 50,000 টাকা দিয়েছি। তাই আমি তোর কোনো রকম নখরা দেখব না। এই কথাটা বলে লোকটা আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছিল। আমি অনেক চিৎকার চেঁচামেচি করেছিলাম নিজেকে ওই লোকটার হাত থেকে বাঁচানোর, কিন্তু কেউ আমার সাহায্য করেনি। সেদিনের পর থেকে যখনই আমার দেহ অন্য লোকের কাছে টাকার বিনিময়ে বিক্রি করত, তখনই রুকসানা খালা আমার হাতে একটা রসুনের কোয়া দিয়ে বলতো, সম্পর্ক করার আগে এই রসুনের কোয়া থেকে রস বের করে নিজের নাভিতে দিয়ে দিবি। যদিও বা আমার এই সময় ওটা জানার কোনো ইচ্ছেই ছিল না যে শারীরিক সম্পর্ক করার আগে ওই রসুনের কোয়া থেকে রস বের করে নাভিতে দিলে কি হয়। রুকসানা খালা যেহেতু আমার খুব যত্ন করত, তাই আমি খালার কথা মানতাম এবং সে যেহেতু আমাকে রসুনের কোয়া থেকে রস বের করে নাভিতে দিতে বলেছিল, তাই আমি কাস্টমারের সঙ্গে সম্পর্ক তৈরি করার আগে
নিজের নাভিতে রসুনের কোয়া থেকে রস বের করে নিজের নাভিতে দিতাম। সেদিনের পর থেকে প্রত্যেক দিন রাতে বেগম সাহেবা নতুন নতুন লোকের কাছে টাকার বিনিময়ে আমার দেহ বিক্রি করত। আর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বেগম সাহেবার কথা অনুযায়ী আমাকে সব কিছু করতে হতো। আমি যখন মাঝে মধ্যে বেগম সাহেবার কথার অমান্য করতাম, তখন বেগম সাহেবা বিভিন্ন রকমভাবে আমার উপরে শারীরিক কষ্ট দিত। যেমন একবার যখন আমি নিজের দেহ নষ্ট করতে বাধা দিয়েছিলাম, তখন বেগম সাহেবা আমার পায়ের তলায় গরম আগুনের ছ্যাঁকা দিয়েছিল। ওই আগুনের ছ্যাঁকা খেয়ে ব্যথা ও যন্ত্রণায় আমি প্রায় ১ সপ্তাহ হাঁটাচলা করতে পারিনি। আমার ওই অবস্থাতেও দেহ বিক্রি করতে দ্বিধাবোধ করেনি। ওই বেগম সাহেবা নিজে একজন মহিলা হয়ে জানি না কি করে আমাদের মতো মেয়েদের সঙ্গে অন্যায় করত। নিজে একজন মহিলা হয়ে আমাদের কষ্ট বোঝার চেষ্টাও করেনি। ওই মহিলার কাছে তো টাকাই সব কিছু ছিল। তাই বাধ্য হয়ে বেগম সাহেবার ভয়ে সে যা বলতো আমি সব কিছু করতাম। এইভাবে প্রায় কোঠাবাড়িতে আমার ৮ মাস কেটে যায়। আমার বেঁচে থাকা ও না থাকা সমান হয়ে গেছিল। একদিন রাতের বেলা যখন আমি গ্রাহকের জন্য অপেক্ষা করে বসেছিলাম, তখন সেদিন ওই গ্রাহকটাকে দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেছিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি ওই লোকটা এই কোঠাবাড়িতে এসে হাজির হবে। আমি ওই লোকটাকে দেখার পরে তাকে জড়িয়ে ধরেছিলাম। ওই লোকটা আর কেউ নয়, আহিল ছিল। আহিলকে দেখার পরে আমি অনেক খুশি হয়েছিলাম। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আহিল আমাকে খুঁজতে খুঁজতে এই কোঠাবাড়িতে এসে হাজির হবে। আহিলকে দেখার পরে আমার খুশির ঠিকানা ছিল না। তারপর আমি যখন আহিলকে জিজ্ঞেস করেছিলাম সে কিভাবে এখানে এসেছে, আহিল তখন বলেছিল আমার চাচি নাকি ফোনে কাউকে বলেছিল সে নাকি আমাকে ৫ লক্ষ টাকার বিনিময়ে এই কোঠাবাড়িতে বেগম সাহেবার কাছে বিক্রি করে দিয়েছে। তখন আহিল থাকতে না পেরে সেদিন রাতের বেলা গ্রাহক হিসাবে আমার কাছে এসেছিল। এবং আহিল আমাকে চাচির ব্যাপারে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ আমি নিজের চাচিকে অনেক বিশ্বাস করেছিলাম। তারপর আহিল বলেছিল আমার চাচি নাকি বেশ কয়েকজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক করত এবং আমার চাচা এগুলো কিছুই জানতো না। আর এই কারণেই আমার চাচির ঘরের বিছানায় সবসময় লসুনের কোয়া পড়ে থাকতো। আহিল যখন আমার চাচির বাড়িতে আসতো তখন ধীরে ধীরে আমার চাচির ব্যাপারে সব কিছু জানতে পেরেছিল। তাই সেদিন যখন আমার চাচির সঙ্গে আহিলের ঝগড়া হয়েছিল, তখন আহিল তার দিদিকে অনেক কথা শুনিয়েছিল। কারণ আমার চাচি অন্য লোকের সঙ্গে সম্পর্ক রেখেছিল। আমার চাচি আমার চাচাকে ঠকাচ্ছিল এবং এটা আহিলের সহ্য হয়নি। এই কথাটা আহিল জেনে গেছিল যে আমার চাচির পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই সে চাচির সঙ্গে অনেক ঝামেলা করেছিল এবং তার পরের দিন যখন চাচি আমাকে বাজার করার নাম করে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বাইরে নিয়ে গেছিল এবং চুপচাপ ৫ লক্ষ টাকার বিনিময়ে আমাকে এই কোঠা বাড়িতে বিক্রি করে দিয়েছিল, তারপরে চাচি বাড়িতে গিয়ে আহিল এবং আমার চাচাকে বলেছিল আমি নাকি বাড়ি ছেড়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছি। শুধু তাই নয়, সেদিন যখন আমার চাচির সঙ্গে আহিলের ঝগড়া হয়েছিল, তখন চাচি বলেছিল আমার নাকি একটা অন্য ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল এবং এই কথাটা শোনার পরেও আহিল তার দিদির উপরে আরও বেশি রেগে গেছিল। যদিও বা আহিল আমার চাচির কোনো কথার বিশ্বাস করতে রাজি হয়নি। তারপরে আহিল একা একাই আমাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমাকে খুঁজে পায়নি। আসলে আমার চাচি নাকি জানতে পেরে গেছিল যে আমার সঙ্গে আহিলের ভালোবাসার সম্পর্ক রয়েছে। চাচি বুঝতে পেরে গেছিল আমি ও আহিল একে অপরকে পছন্দ করি। তাই চাচি আমার থেকে আহিলকে দূর করার জন্য আমাকে একটা কোঠা বাড়িতে বিক্রি করে দিয়েছিল। তারপর চাচি যখন ফোনে কথা বলেছিল, তখন তার কথা শুনে আহিল জানতে পেরে গেছিল যে আমি এই কোঠা বাড়িতে আছি। তারপর আহিল আমাকে বলেছিল আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। সেদিন আহিল সব কিছু ঠিক করে রেখেছিল যে আমাকে কিভাবে এখান থেকে বের করে নিয়ে যাবে। তারপর সব কিছু প্ল্যান অনুযায়ী আহিল আমাকে চুপচাপ এখান থেকে বের করে নিয়ে গেছিল এবং এই কাজে রুকসানা খালা আহিলও আমার সাহায্য করেছিল এই কোঠাবাড়ি থেকে দূরে যেতে। পরে আমি আহিলকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং তাকে বলেছিলাম আমি আর তার যোগ্য নেই। তখন আহিল আমাকে বলেছিল আর যাই হয়ে যাক না কেন, আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না, কারণ এইসব তুমি স্বেচ্ছায় করনি। আমার দিদি তোমার জীবনটাকে নষ্ট করেছে, তাই আমার দিদি এটার শাস্তি ভোগ করছে। গত ৩ মাস থেকে আমার দিদি অসুস্থ আছে, সে বিছানায় পড়ে আছে। তাই তুমি বাড়ি চলো। আমি জানি তুমি আমার দিদিকে ক্ষমা করতে পারবে না, কিন্তু তুমি যদি একবার দিদির সঙ্গে দেখা করে তাকে ক্ষমা করে দিতে পারো, তাহলে তার মনের বোঝটা অনেকটা হালকা হবে। আহিলের কথা মতো বাড়ি এসে চাচির সঙ্গে দেখা করেছিলাম এবং সে আমার হাতে পায়ে ধরে অনেক ক্ষমা চেয়েছিল। মুখে তো আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু মন থেকে চাচিকে ক্ষমা করতে পারিনি, কারণ সে আমার নিজের চাচি হয়ে আমার সঙ্গে অনেক অন্যায় করেছিল। তার পরের দিন আহিলা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল আমার ট্রিটমেন্ট করার জন্য, কারণ এই কয়েক মাসের মধ্যে অনেক লোক আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। আমি যখন ডাক্তারের কাছে চেক আপ করিয়েছিলাম, তখন ডাক্তারে বলেছিল আমি শারীরিক দিক দিয়ে নাকি একদম ঠিক আছি, আমার কোনো রকম ওষুধের প্রয়োজন নেই।
পরে জানতে পেরেছিলাম কেন প্রতিদিন রাতে আমার নাভিতে রসুনের কোয়া থেকে তেল বের করে লাগাতে বলেছিল। কারণ নাভিতে রসুনের তেল দিলে কোনো রকম অসুখের সম্মুখীন হবে না। বিশেষ করে যে মহিলারা নিজের শরীর বিক্রি করে টাকা উপার্জন করে, সেই মহিলারা সম্পর্ক করার আগে নাকি নিজের নাভিতে রসুনের তেল দেয়। তারপরে আহিলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছিল। এখন আমি আহিলের সঙ্গে সুখে সংসার করছি। আমার সঙ্গে যা হয়েছে দোয়া করি যাতে আমার দুশ্মনের সঙ্গেও এত খারাপ না হয়। আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, তারপরেও হার মানিনি। শুধুমাত্র আহিলের কথা শুনে আমি শেষবারের মতো চাচির সঙ্গে দেখা করেছিলাম। কিন্তু বিয়ের পরে আমি আর কোনো দিন চাচির বাড়ি যাইনি। এমনকি আমি তার খোঁজ খবরও নিইনি। সে যে কেমন আছে সেটাও নিইনি। কারণ আমার চাচি আমার সঙ্গে যা অন্যায় করেছিল, সে আমার ক্ষমা পাওয়ার যোগ্যই ছিল না। আজ আমি অনেক সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।